ওয়েলকাম টু স্কুল অফ কম্পিউটার ক্লাস। দ্বাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স ছাত্রীদের ডিবিএমএস চ্যাপ্টারে স্বাগতম। আজকে ডিবিএমএস চ্যাপ্টারের 6 নম্বর ভিডিও। আজকের টপিক রিলেশনশিপ। বিভিন্ন ধরনের ডাটাবেসের মধ্যে যে রিলেশনশিপ, ডাটাবেস কনস্ট্যান্ট, রিলেশনাল অ্যালজেব্রা, রিলেশনাল মডেলের যে রিলেশনাল অ্যালজেব্রা। তো বিগত ভিডিওতে বা আগের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের কি সম্বন্ধে, ডাটাবেসে যে সমস্ত কি ব্যবহার করা হয় সেই সম্বন্ধে জেনেছি। সুপার কি ছিল, ক্যান্ডিডেট কি ছিল, প্রাইমারি কি, অল্টারনেট কি, ফরেন কি ইত্যাদি সম্বন্ধে জেনেছি। তো আজকে আমরা যেটা জানবো রিলেশনশিপ। দুই বা ততোধিক এন্টিটি সেট বা রিলেশন বা টেবিল বলতে পারি। এন্টিটি সেটও যা, রিলেশন তা, টেবিলও তা, একই জিনিস। দুই বা ততোধিক রিলেশন বা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনই হলো রিলেশনশিপ। আর ডিবিএমএস এ বিভিন্ন এন্টিটির মধ্যে সম্পর্ক স্থাপনের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডেটাবেসের মধ্যে অর্থাৎ ডিবিএমএস এর মধ্যে দুই বা ততোধিক টেবিলকে সাধারণত একটা কমন ফিল্ড, অর্থাৎ দুটো টেবিলে একই ফিল্ড থাকবে, সাধারণত কমন ফিল্ড দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত করার কৌশলটিকে বা পদ্ধতিটিকেই আমরা বলতে পারি রিলেশনশিপ। রিলেশনশিপ কার্ডিনালিটি অনুযায়ী রিলেশনশিপ প্রধানত 3 প্রকার হয়। রিলেশনশিপ কার্ডিনালিটি অর্থাৎ একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিল, যেহেতু রিলেশনশিপ হবে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন, দুই বা ততোধিক টেবিলের মধ্যে যে সম্পর্ক স্থাপন সেটাকে আমরা রিলেশনশিপ বলছি। তো একটা টেবিলের রেকর্ড অন্য একটা টেবিলে কতগুলোই, মানে দুটো টেবিলের রেকর্ডগুলির মধ্যে কিভাবে সম্বন্ধ বা রিলেশন স্থাপিত হবে সেটাকে আমরা রিলেশনশিপ বলি। সেটা প্রধানত 3 রকমের হতে পারে। এক নম্বর হচ্ছে 1-to-1 রিলেশনশিপ বা 1:1 বলতে পারি আমরা, অর্থাৎ একটা টেবিলের সাথে অন্য টেবিলে 1:1 রিলেশনশিপ থাকতে পারে। 2 নাম্বার 1-to-many রিলেশনশিপ, অর্থাৎ একটা টেবিলের একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের রিলেশন থাকতে পারে। এটাকে উল্টিয়ে কেউ বলতে পারে many-to-1, অর্থাৎ 1-to-many-ও যা, many-to-1-ও তা। কিন্তু কোনো কোনো বইয়ে 4টে রিলেশনশিপ দেখানো হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে many-to-many রিলেশনশিপ, অর্থাৎ প্রথম টেবিলের একাধিক রেকর্ড এবং দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে রিলেশন থাকবে। এই 3 ধরনের রিলেশনশিপ থাকতে পারে দুটো বা তার বেশি সংখ্যক টেবিল বা রিলেশনের মধ্যে। আর ডিবিএমএস এ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট, মানে আমরা প্রথম যে রিলেশনশিপ টাইপটা অর্থাৎ 1-to-1 জানব। 1-to-1 রিলেশনশিপ বা 1:1 যেটা বলছি, যখন ডাটাবেসে দুটি টেবিলের মধ্যে এমনভাবে সম্পর্ক স্থাপন করা হয় এখানে প্রথম টেবিলের যে কোনো একটি রেকর্ড দ্বিতীয় টেবিলের যে কোনো একটি রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তখন তাকে 1-to-1 রিলেশনশিপ বলবে। অর্থাৎ প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের আরেকটি রেকর্ড থাকবে এবং কমন ফিল্ডটা সাধারণত এক্ষেত্রে 1-to-1 রিলেশনশিপ। যে কমন ফিল্ড হচ্ছে সাধারণ ফিল্ড, মানে প্রথম টেবিল এবং দ্বিতীয় টেবিল যে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ হবে, যে ফিল্ডের দ্বারাই রিলেশনশিপ হবে সেই দুটো ফিল্ড, মানে দুটো টেবিলের একই ফিল্ড কমন ফিল্ড থাকবে, সেই ফিল্ডটা যেন প্রাইমারি কি, ইউনিক কি। অবশ্যই দুটো টেবিলের মধ্যে কমন ফিল্ডটা প্রাইমারি কি হবে যদি 1-to-1 রিলেশন থাকে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে টেবিল এক্স একটা টেবিল ধরেছি যার 4টি রেকর্ড, x1 একটা রেকর্ড, x2 একটা রেকর্ড, x3 এবং x4 একটা রেকর্ড যদি ধরি। আর একটা টেবিল যদি y ধরি, টেবিল y, তাতে 4টা রেকর্ড আছে y1, y2, y3, y4। তো x1 রেকর্ডের সাপেক্ষে দ্বিতীয় টেবিলে একটাই রেকর্ড থাকবে, সেই জন্য আমরা বলতে পারি 1-to-1, অর্থাৎ x1 এর সাথে y1 রিলেশন আছে, x2 এর সাথে y2, এর সাথে y3, x4 এর সাথে y4। অর্থাৎ এখানেও একটা রেকর্ড এবং সেই রিলেটেড দ্বিতীয় টেবিল অর্থাৎ y টেবিলেও কিন্তু একটিই রেকর্ড থাকবে, তখন তাকে আমরা 1-to-1 রিলেশন বলতে পারি। বাস্তব যদি আমরা উদাহরণ নিই, যদি আমরা ইয়ার ডায়াগ্রামের সাথে দেখি যে রিলেশনশিপটা একটা ডিপার্টমেন্ট হেড, তো এন্টিটি সেট আমরা দেখতে পাচ্ছি, ডিপার্টমেন্ট একটা এন্টিটি, ডিপার্টমেন্ট এন্টিটি, তাদের মধ্যে যে রিলেশনশিপটা, তার নাম দিয়েছি আমরা ম্যানেজ বাই, তো 1-to-1 হবে। অর্থাৎ একটি ডিপার্টমেন্টে একজন প্রধান দ্বারা পরিচালিত হয়
অর্থাৎ একটা ডিপার্টমেন্ট তার একজনই হেড থাকবে, তাহলে এটাকে আমরা বলতে পারি 1-2। সুতরাং ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট হেড এই এন্টিটি 1-to-1 রিলেশনশিপে সম্পর্কিত বা রিলেশন। বর্তমানে এই দুটো ডিপার্টমেন্ট এন্টিটি সেট এবং ডিপার্টমেন্ট হেড এন্টিটি ম্যানেজ বাই রিলেশনশিপে মাত্র একটা ডিপার্টমেন্টে একটাই হেড থাকে। দ্বিতীয় যে টাইপ রিলেশনশিপ টাইপ সেটা আমরা বলছি 1-to-many বা মেনি ওয়ান হতে পারে। যখন ডাটাবেসের দুটি টেবিলের মধ্যে এমনভাবে সম্পর্ক স্থাপন করা হয় যে প্রথম টেবিলের একটি রেকর্ড দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আবার দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ড প্রথম টেবিলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হচ্ছে 1-to-many রিলেশনশিপ। 1-to-many বা 1:n বলা হয়। 1-2 তাকে রিলেশনশিপ বলে, অর্থাৎ 1:n রিলেশনশিপ বা 1-to-many রিলেশন। অর্থাৎ যখন দুটি ডাটাবেসের মধ্যে দুটো টেবিলের মধ্যে এমনভাবে সম্পর্ক স্থাপন করা হয় যে প্রথম টেবিলের একটি রেকর্ড দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আবার উল্টোটা তার দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ড প্রথম টেবিলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তখন তাকে 1-to-many। এখানটায় 1-to-many কথাটা লেখা থাকবে, 1-to-many বলে। আমরা যদি আবার উদাহরণ হিসেবে দেখি টেবিল এক্স, তাতে তিনটা রেকর্ড দেখিয়েছি আমরা, x1 একটা রেকর্ড, x2, x3, এবং টেবিল ওয়াই তাতে 6টা রেকর্ড আছে, y1, y2, y3, y4, y5, y6। এখন এই দুটো টেবিলের মধ্যে যদি 1-to-many রিলেশনশিপ থাকে, অর্থাৎ x1 একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলে তিনটে রেকর্ডের সঙ্গে সম্পর্ক আছে, তার তিনটে লাইন দিয়ে দেখেছি, x1 এর সাথে y1, x1 এর সাথে y2, x1 এর সাথে y3, তিনটে রেকর্ড, অর্থাৎ এখানে একটা রেকর্ড, এখানে অনেকগুলো রেকর্ড, 1-to-many। আবার x2 এর সাথেও দুটো রেকর্ড দেখতে পাচ্ছি, x2 সাপেক্ষে y4, x2 এর সাথে y5, দুটো থাকে, একাধিক থাকবে, এক বা একাধিক, একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। x3 এর সাথে যেমন y6 একটাই রেকর্ড আছে। এই ধরনের রিলেশনশিপকে আমরা বলবো, অর্থাৎ টেবিল x এবং y এর সাথে 1-to-many, এখানে একটা, এর সাপেক্ষে একাধিক, এখানে একটা, x2 একটা, তার সাপেক্ষে দুটো আছে। আবার উল্টোটা যেটা বলছিলাম যে দ্বিতীয় টেবিল, এটাকে আমরা দ্বিতীয় একাধিক রেকর্ড, অর্থাৎ y1, y2, y3 একাধিক রেকর্ডের সাথে কিন্তু একটা মাত্র রেকর্ডেরই সম্পর্ক x1, বা y4, y5 এর সাথে মাত্র x2 এর রিলেশন বর্তমান, সেই জন্য এটাকে আমরা বলতে পারি 1-to-many রিলেশন। উদাহরণ হিসেবে আমরা যদি ধরি যে ডিপার্টমেন্ট একটা এন্টিটি সেট এবং স্টুডেন্ট একটা এন্টিটি সেট, তার মধ্যে যে রিলেশন থাকবে 1-to-n বা 1-to-many, অর্থাৎ একটা ডিপার্টমেন্টে একাধিক স্টুডেন্ট ভর্তি হতে পারে বা থাকতে পারে। রিলেশনশিপটার নাম দিয়েছি হ্যাজ, তাহলে ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টুডেন্ট আমরা বলতে পারি। একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টেই থাকবে, একাধিক স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে থাকতে পারে, তার দ্যাট মিনস 1:many। একটা ডিপার্টমেন্ট অনেক ছাত্রছাত্রী আছে বা অনেকগুলো ছাত্রছাত্রী একটা ডিপার্টমেন্টেই আছে, এইটাকে আমরা বলবো 1-to-many রিলেশনশিপ, অর্থাৎ একটি ডিপার্টমেন্টে যে কোনো সংখ্যক ছাত্রছাত্রী থাকতে পারে। সুতরাং ডিপার্টমেন্ট এবং স্টুডেন্ট এন্টিটি সেট দুটি 1:n রিলেশনশিপে সম্পর্কিত আমরা বলতে পারি। 3 নম্বর যেটা ছিল many-to-many রিলেশনশিপ বা m:2n, many-to-many রিলেশন। যখন ডাটাবেসের দুটি টেবিলের মধ্যে এমনভাবে সম্পর্ক স্থাপন করা হয় যে প্রথম টেবিলের একাধিক রেকর্ড দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তখন তাকে বলা হচ্ছে many-to-many রিলেশনশিপ। প্রথম টেবিলের একাধিক রেকর্ড তার সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে রিলেশন মেনি, প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ড। আমরা যদি উদাহরণ হিসেবে টেবিল এক্স তিনটে রেকর্ড আছে, x1, x2, x3, দ্বিতীয় টেবিল ওয়াই টেবিল, তার 6টা রেকর্ড y1, y2, y3, y4, y5, y6। x1 এর সাথে তিনটা রেকর্ড আছে, প্রথম টেবিলের একটার সাথে তিনটা y1, y2, y3, x2 এর সাথে তিনটে রেকর্ডের আছে দেখতে পাচ্ছি y3, y4, y5। y3 যে রেকর্ড দ্বিতীয় টেবিলে, এর সাথে x1 এরও রিলেশনশিপ আছে, y3 এর সাথে x2 এরও আছে, তাহলে এর একাধিকের সাথে এরও কিন্তু একাধিক, এর একটার সাথে এর একাধিক আছে। আবার এইটা আমরা যদি y3 দেখি, এর y3 এর সাথে এইদিকেও কিন্তু একাধিক রেকর্ডের সাথে রিলেশন। এই ধরনের রিলেশনশিপকে কিন্তু আমরা বলতে পারি many-to-many, অর্থাৎ x3 এর সাথে আবার y4, y5, y6 থাকবে, এরও একাধিক থাকবে, এর সাথে এরও একাধিক রেকর্ডগুলো থাকবে।
তখন সেগুলোকে আমরা বলবো মেনি টু মেনি। উদাহরণ হিসেবে আমরা যদি ইয়ার ডায়াগ্রাম দিয়ে দেখি, স্টুডেন্ট একটা এন্টিটি সেট, সাবজেক্ট একটা এন্টিটি সেট। স্টুডেন্টের একাধিক সাবজেক্ট থাকবে বা একই সাবজেক্টকে একাধিক স্টুডেন্ট নেবে। স্টুডেন্টস টেক্স সাবজেক্ট, তাহলে একটা মাত্র স্টুডেন্টের একাধিক ছাত্র নিতে পারে, সাবজেক্ট নিতে পারে। আবার একাধিক সাবজেক্ট বা একটা সাবজেক্টকে একাধিক স্টুডেন্টও নিতে পারে। আমরা জানি একজন স্টুডেন্টের একাধিক বিষয় থাকতে পারে এবং একটি বিষয় একাধিক স্টুডেন্ট পড়তে পারে। সুতরাং স্টুডেন্ট এবং সাবজেক্ট এন্টিটিস দুটার মধ্যে আমরা বলতে পারি M:2N রিলেশনশিপ বর্তমান। এই গেল মেনি টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ তিন ধরনের, দুটো টেবিলের মধ্যে তিন ধরনের কিন্তু রিলেশনশিপ থাকতে পারে। ওয়ান টু ওয়ান হলে কিন্তু বলেছি যে যে কমন ফিল্ডটা থাকবে, একমাত্র রিলেশনশিপ তখনই করা যাবে দুটো টেবিলে যদি কমন ফিল্ড থাকে। ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে কমন ফিল্ডটা প্রাইমারি কি হবে, ওয়ান টু মেনির ক্ষেত্রে প্রথম টেবিলে প্রাইমারি কি, কিন্তু দ্বিতীয় টেবিল যেটা, সেকেন্ড টেবিল যেটা, তার কিন্তু সেটা ফরেন কি, প্রাইমারি কি হবে না ফরেন কি হবে। ওকে, আর মেনি টু মেনিতে দুটো টেবিলেই যে কমন ফিল্ড, সাধারণত তিনটে টেবিল দিয়ে মেনি টু মেনি করা হয়, দুটো টেবিলের মধ্যে হয় না। সেই জন্য থিওরিটিক্যালি এটা ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি যখন করা হবে তখন কিন্তু তিনটা টেবিলের মধ্যে মেনি টু মেনি করা হয়। এরপর যে অংশটা আমরা জানবো, ডাটাবেস কনস্ট্যান্ট কি জিনিস। ডাটাবেস কনস্ট্যান্ট হলো ডাটাবেসের ব্যবহারকারী দ্বারা নির্ধারিত কতগুলি নিয়ম বা শর্তাবলী। কনস্ট্যান্ট বলতে আমরা নিয়ম বলতে পারি, যা ডাটাবেসে ডাটা সংরক্ষণের ক্ষেত্রে টেবিল বা কলামের উপর নানা রকম নিষেধ আরোপ করে। অর্থাৎ কতগুলি শর্ত, কন্ডিশন বা নিয়ম বলতে পারি, যেটার কাজ হচ্ছে ডাটাবেসে যে ডাটাগুলো সংরক্ষণ করা হবে তার উপর বিভিন্ন আরোপ করে। কেন এই বিধিনিষেধ আরোপ করা? ডাটাবেস কনস্ট্যান্টের দ্বারা আমরা ডাটা, যাতে ডাটাবেসে বৈধ ডাটা থাকে তার ব্যবস্থা, সেই সমস্ত নিয়ম প্রয়োগ করে যাতে যে ডাটা এন্ট্রি করবে বা যিনি ডাটা এন্ট্রি করবেন তার অজান্তেও যদি কোনো ডাটা, ভুল ডাটা যাতে এন্ট্রি হয়, সেই জন্য কতগুলো নিয়ম বা কন্ডিশন আরোপ করা থাকে, যার মাধ্যমে আমরা ওই ডাটাবেসের বৈধ ডাটা, ভ্যালিড ডাটা এন্ট্রি করতে পারি, তার ব্যবস্থা করা হয়। সাধারণত ডাটাবেস কনস্ট্যান্ট বলতে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টকেই বোঝায়। ডাটাবেস কনস্ট্যান্ট ইন্টিগ্রিটি কনস্ট্যান্টকে আমরা বলি। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট তাহলে কি? রিলেশনাল ডাটাবেসে ডাটার নির্ভুলতা এবং ধারাবাহিকতা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বজায় রাখা হয়। অর্থাৎ যাতে নির্ভুল ডাটা ডাটাবেসে জমা হয় বা সংরক্ষণ করা হয় এবং ডাটার যাতে ধারাবাহিকতা বজায় থাকে, সেইটা আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের সাহায্যে বজায় রাখতে পারি। বিভিন্ন ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের সাহায্যে ডাটাবেসে কিন্তু যাতে বৈধ এবং অবৈধ ডাটা, বৈধ ডাটা যাতে থাকে তার ব্যবস্থা, অর্থাৎ অবৈধ ডাটা যাতে প্রবেশ করা না হয়ে যায়, অর্থাৎ অবৈধ ডাটার প্রবেশকে আমরা কিন্তু আটকাতে পারি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের সাহায্যে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট তিন ধরনের আছে প্রধানত। এক নম্বর হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, বা একে প্রাইমারি কি কনস্ট্যান্টও বলা হয়। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, প্রাইমারি কি কনস্ট্যান্ট। দু নম্বর হচ্ছে ডোমেন কনস্ট্যান্ট এবং তিন নম্বর হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বা ফরেন কি কনস্ট্যান্ট। এই তিন ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ডাটাবেসে আমরা তৈরি করতে পারি, যার সাহায্যে ডাটাবেসে যাতে বৈধ ডাটা থাকে তার ব্যবস্থা করা হয়। সেই নিয়মগুলো, সেইগুলো তিন ধরনের নিয়মের সাহায্যে আমরা তিন রকমের ডাটা প্রবেশের ব্যবস্থা করতে পারি, বা অবৈধ ডাটা যাতে প্রবেশ না করানো যায় বা না হয় তার আমরা ব্যবস্থা করতে পারি এই তিন ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট প্রয়োগ করে। প্রথম যে কনস্ট্যান্টটা সেটাকে বলছি এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বা প্রাইমারি কি কনস্ট্যান্ট। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বলতে প্রাইমারি কি কনস্ট্যান্টকে বোঝায়, এর অপর নাম হচ্ছে প্রাইমারি কি কনস্ট্যান্ট। আমরা জানি একটা টেবিলে প্রাইমারি কির দ্বারা যাতে ডুপ্লিকেট রেকর্ড, মানে একই রেকর্ড একাধিকবার না থাকে, সেটা আটকানো যায়। অর্থাৎ এই কনস্ট্যান্টের দ্বারায় একই রেকর্ড একাধিকবার যাতে না হয়ে যায়, যে ডাটা, যিনি ডাটা এন্ট্রি করছেন তার অজান্তেই যাতে একাধিকবার একই রেকর্ড, যেমন আমরা যদি মাধ্যমিক পরীক্ষার্থীর কথা চিন্তা করি, রেজাল্ট যখন এন্ট্রি করা হবে তখন একই সেখানে 10 লক্ষ পরীক্ষার্থী থাকে, তো যিনি ডাটাবেস ডাটা এন্ট্রি করবেন তার মনে নাও থাকতে পারে কোন রোল নাম্বারটা আগের দিনে আমি এন্ট্রি করে ফেলেছি। তো প্রাইমারি কি কনস্ট্যান্ট দ্বারা একটা স্টুডেন্টের একবার যদি রেকর্ড এন্ট্রি হয়ে যায়, ডাটাবেসে কিন্তু আমাকে বাধা দেবে যে এই ডাটাটা অলরেডি আছে বা এই রেকর্ডটা অলরেডি আমার ডাটাবেসে আছে, নতুন করে আসে এই ডাটাটা কিন্তু এন্ট্রি হবে না। অর্থাৎ এর সাথে ডুপ্লিকেট রেকর্ড আমরা এন্ট্রি আটকাতে পারবো এই এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বা প্রাইমারি কি। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের সাহায্যে কোনো রিলেশনের প্রতিটি টাপলকে পৃথকভাবে চেনা যায়, যেটা প্রাইমারি কির বৈশিষ্ট্য ছিল।
যে ইউনিকলি এক একটা রেকর্ডকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কোনো প্রাইমারির কি ভ্যালু নাল না হওয়া নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ প্রাইমারি কির যে বৈশিষ্ট্য ছিল যে প্রাইমারি কির মানটা, যে ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি করব তার মান যেন খালি না থাকে, ফাঁকা না থাকে, নট নাল, নাল হওয়া চলবে না, সেখানে তো আমাকে কিছু না কিছু ডাটা এন্ট্রি করতেই হবে। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের দ্বারা কিন্তু আমরা এইগুলো প্রতিরোধ করতে পারি বা এইভাবে ডুপ্লিকেট এন্ট্রি রোধ করতে পারি, যাতে খালি এন্ট্রির সময় ডাটা যাতে না খালি থেকে যায় তার ব্যবস্থা করতে পারি আমরা কিন্তু এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। 2 নম্বর যেটা আছে ডোমেন কনস্ট্যান্ট। ডোমেন বলতে আমরা কি বলেছিলাম? ডোমেন বলতে আমরা বলেছিলাম যে একটা ফিল্ড বা কলামে যে ডাটাগুলো এন্ট্রি হবে তার সেট অর্থাৎ রেঞ্জ হতে পারে, অথবা তার যে ডাটা টাইপ হতে পারে। ডোমেন বলতে কোনো রিলেশনে একটি অ্যাট্রিবিউটের ভ্যালু সমূহ, যে মানগুলো আমরা এন্ট্রি করবো সেই মানগুলোকে বলতে পারি। যেমন আমরা বলেছিলাম যদি একটা ফিল্ডে মার্কস ফিল্ড আছে, একটা কোনো সাবজেক্টের স্টুডেন্টের বাংলা, ধরো বাংলা ফিল্ডের মান 0 থেকে 100 হবে, তাহলে এই 0 থেকে 100 এই রেঞ্জটাকে আমরা বলতে পারি কিন্তু ডোমেন অফ দ্যাট ফিল্ড, ওই ফিল্ডের ডোমেন। আবার নেম ফিল্ড একটা আছে, নাম, যেখানে যে কোনো ক্যারেক্টার ডাটা বা টেক্সট ডাটা আমরা এন্ট্রি করতে পারি, সেক্ষেত্রে টেক্সটটা বা স্ট্রিং ডাটা বলতে পারি বা আলফাবেটিক ডাটা বলতে পারি, সেটা ডাটা টাইপ যদি টেক্সট হয় তাহলে সেই ডাটা টাইপটাকে ডোমেন বলা হচ্ছে। অর্থাৎ ডোমেন কনস্ট্যান্ট হলো ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের একটা অপরিহার্য রূপ। ডোমেন কনস্ট্যান্টের সাহায্যে একটি রিলেশনে কোনো অ্যাট্রিবিউটে অবৈধ ভ্যালু এন্ট্রি রোধ করা যায়, যাতে ভুল না ভ্যালু এন্ট্রি করে যায়। 0 থেকে 100 কোনো ফিল্ডের মান হবে, আমি যদি ভুল করে সেখানে মাইনাস ডাটা এন্ট্রি করে ফেলি বা 100-র উপরে মান দিয়ে দিই, তাহলে কিন্তু ডাটাবেস আমাকে আটকাবে যে না তুমি ভুল ডাটা এন্ট্রি করছে। সেটা আমরা ডোমেন কনস্ট্যান্টের সাথে কিন্তু রোধ করতে পারি, যাতে অবৈধ ডাটা না ঢুকে যায়। কোনো অ্যাট্রিবিউটে যেমন ডোমেন কনস্ট্যান্ট প্রয়োগ করার উপাদানগুলো, যেভাবে আমরা ডোমেন কনস্ট্যান্টগুলো উপাদান করতে পারি, যেমন ডোমেনের নাম দিতে পারি, ডাটা টাইপ হয়, সাইজ, অনুমোদনযোগ্য ভ্যালু রেঞ্জ। এই কনস্ট্যান্টের সাহায্যে ডাটাবেসে সব অফিসের ডাটার বৈধতা যাচাই করা হয়। অর্থাৎ যদি ডাটা টাইপ ঠিকঠাক না দিই, ভুল ডাটা হলে ভুল ডাটা এন্ট্রি হবে, আমরা ডাটা টাইপ ঠিক দিয়ে দিলাম, আর একটা নির্দিষ্ট সাইজ দেয়া থাকবে, কত সাইজের, আমি যদি নেম ফিল্ড সেখানে 15টার বেশি অক্ষর হবে না ভুল করে, বা যদি মোবাইল নাম্বার একটা ফিল্ড আছে আমাদের কোনো ডাটাবেসের কোনো টেবিলে, তো মোবাইল নাম্বার সাধারণত 10 ডিজিটের হয়, আমরা যদি সাইজটা 10 করে রেখে দিই, কম ডাটা এন্ট্রি করে, অর্থাৎ 9টা মান দিলেও ভুল দেখাবে বা 11টা হলেও আমাদেরকে ভুল দেখাবে। এইভাবে আমরা ডোমেন কনস্ট্যান্ট কিন্তু একটা ডাটাবেসে আরোপ করতে। 3 নম্বর যেটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, এটাকে ফরেন কি কনস্ট্যান্টও বোঝায়। এটা সাধারণত দুটো টেবিলের মধ্যে হয়। এই কনস্ট্যান্টের সাহায্যে একটি টেবিলের রেফারেন্স অন্য একটি টেবিলে ব্যবহার করে উভয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। অর্থাৎ দুটো টেবিলের মধ্যে কিন্তু রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, যেটাকে ফরেন কি কনস্ট্যান্ট বলি, আমরা দেখেওছিলাম যে ফরেন কি এর ক্ষেত্রেও কিন্তু দুটো টেবিল দরকার লাগবে। সেই জন্য রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কিন্তু দুটো টেবিলের মধ্যেই সম্পর্ক স্থাপন করা। এই জাতীয় কনস্ট্যান্ট দুটি টেবিল বা রিলেশনের টাপেলগুলির মধ্যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি, ইংরেজিতে যাকে বলা হয় কনসিস্টেন্সি, বজায় রাখতে সাহায্য করে। ধরো আমাদের কাছে দুটো টেবিল আছে, অ্যাডমিশন টেবিল, একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন টেবিল। তো একটা স্টুডেন্ট যতক্ষণ না অ্যাডমিশন টেবিলে তার রেকর্ডটা এন্ট্রি হচ্ছে, রেজিস্ট্রেশন টেবিলে কিন্তু তার রেকর্ডটা এন্ট্রি হবে না। কারণ রেজিস্ট্রেশন তখনই হবে যদি ছাত্রটি ভর্তি হয়, অর্থাৎ অ্যাডমিশন টেবিলে তার রেকর্ড এন্ট্রি হলো, সেই স্টুডেন্টেরই কিন্তু রেজিস্ট্রেশন হবে। আমরা যদি কোনো কারণে ছাত্রটা যদি ভর্তি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে অ্যাডমিশন টেবিল থেকে যদি তার নাম ডিলিট করে দিই, অটোমেটিক্যালি কিন্তু রেজিস্ট্রেশন টেবিল থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। যদি আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আরোপ করে থাকি তাহলে কিন্তু এই কাজটা হবে। বা একটা স্টুডেন্টের অ্যাড্রেস দুটো টেবিলে দু জায়গায় আছে, কোনো কারণে অ্যাড্রেস যদি পরিবর্তন করা হয়, তো প্রথম টেবিলে যদি অ্যাড্রেস পরিবর্তন করা হয়, অটোমেটিক্যালি তার সাথে রিলেটেড যে অন্য টেবিল আছে সেখানেও কিন্তু অটোমেটিক্যালি তার অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে, তবে যদি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আরোপ করে থাকে ডাটাবেসে। ফরেন কি গঠনের মাধ্যমে কিন্তু এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট প্রয়োগ করা হয়। দুটি রিলেশনের উপর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট প্রয়োগ করা হলে একটা রিলেশনের টাপল পরিবর্তনের সময় অপর রিলেশনের পরিবর্তন কিন্তু সম্পর্কে জানা যাবে। একটাই অটোমেটিক পরিবর্তন হলে দ্বিতীয়টা অটোমেটিক পরিবর্তিত হয়ে যাবে, বা প্রথম টেবিলে ডিলিট হলে অটোমেটিক্যালি দ্বিতীয় টেবিল থেকে তার সাপেক্ষে যে রিলেটেড যে রেকর্ড সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এই গেল ডাটাবেস কনস্ট্যান্ট। 3 ধরনের ডাটাবেস কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আমরা বলি, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, ডোমেন কি কনস্ট্যান্ট বা ডোমেন কনস্ট্যান্ট এবং রেফারেন্সিয়াল কনস্ট্যান্ট। এই 3 ধরনের কনস্ট্যান্ট বললাম, মেনলি আমরা
আরোপ করি ডাটাবেসে বৈধ ডাটা যাতে প্রবেশ করানো হয় তার ব্যবস্থা করি। এরপর দেখব রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রা কি জিনিস না, রিলেশনাল মডেলের একটা ম্যাথমেটিক্যাল পার্ট আমরা বলতে পারি। এটা আমরা বীজগণিত, অ্যালজেব্রা মিনস বীজগণিত। আমরা সাধারণ বীজগণিত অঙ্কে আমরা বীজগণিত সম্পর্কে দেখেছি। এখানেও যে রিলেশনগুলোকে এক একটা টেবিল বা রিলেশন, সেই টেবিলের উপরে যখন ডাটা খোঁজা হয়, কোয়ারি করা হয়, কোনো ডাটা খুঁজতে গেলে আমাকে ওরকম ম্যাথমেটিক্স বা বীজগণিত লাগাতে হয়, সেগুলোকে আমরা বলছি বা বীজগণিত প্রয়োগ করতে হয়, সেগুলোকেই বলছি আমরা রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল টেবিল বা টেবিলের উপরে বিভিন্ন ডাটা খুঁজে পাওয়ার জন্য যে বীজগাণিতিক প্রক্রিয়া, সেগুলোকে আমরা রিলেশনাল অ্যালজেব্রা বলছি। রিলেশনাল বীজগণিত বা অ্যালজেব্রা হলো একগুচ্ছ অপারেশনের সমষ্টি, কালেকশন অফ অপারেশন বলতে পারি, যেগুলি এক বা একাধিক রিলেশন বা টেবিলকে ইনপুট হিসাবে নেয় এবং ফলাফল হিসেবে একটা নতুন রিলেশন বা টেবিল তৈরি। অর্থাৎ অপারেশনগুলো কি এক বা একাধিক টেবিলকে ইনপুট নিবে, সেই ইনপুট থেকে প্রয়োজনীয় রেকর্ডগুলো খুঁজে যে একটা নতুন টেবিল বা রিলেশন আমাদেরকে আউটপুট হিসেবে দেবে। ইনপুট নিবে এক বা একাধিক টেবিল, আউটপুট কিন্তু আমরা একটা টেবিল হিসাবেই পাবো। এখানে ইনপুট মানে আমাদের সাধারণ বীজগণিতে এক্স ওয়াই চলরাশি ছিল ইনপুট হিসেবে, এখানে কিন্তু ইনপুট হিসেবে আমরা টেবিল নেব এক বা একাধিক, আর আউটপুট হিসেবেও কিন্তু টেবিল পাবো। তো টেবিল এই যে মানে রিলেশনাল অ্যালজেব্রাকে একটা প্রসিডিউর কোয়ারি ল্যাঙ্গুয়েজ, কোয়ারি মানে খোঁজা, ডাটা বেস থেকে ডাটা খোঁজার যে পদ্ধতি, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেগুলোকে প্রসিডিউর কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলে। রিলেশনাল অ্যালজেব্রা এরকম একটা প্রসিডিউর কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো বিভিন্ন ধরনের রিলেশনাল অ্যালজেব্রা ডাটাবেসে প্রয়োগ করে আমরা কিন্তু ডাটাবেসে এই অ্যালজেব্রার ভিত্তিতে আউটপুট পেতে পারি। রিলেশনাল অ্যালজেব্রাতে প্রধান ব্যবহৃত 5 প্রকারের অপারেশন আছে, প্রধানত 5 ধরনের অপারেশন ব্যবহার করা হয় রিলেশনাল অ্যালজেব্রাতে। রিলেশনাল মডেলে 1 নম্বর হচ্ছে সিলেকশন অপারেশন, 2 নম্বর হচ্ছে প্রজেকশন অপারেশন, 3 নম্বর সেট অপারেশন। সেটের অপারেশনের আবার 3টে ভাগ আছে, সেট ডিফারেন্স, সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশন। টোটাল সেটের 3টে অপারেশন আছে, সেট ইন্টারসেকশন বা ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ডিফারেন্স, এই 3টে নিয়ে সেট অপারেশন হয়। 4 নম্বর হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট এবং 5 নম্বর হচ্ছে ন্যাচারাল জয়েন অপারেশন। এই 5টা প্রধান অপারেশন, অ্যাকচুয়ালি 5টা না বলে আমরা বলতে পারি এখানে টোটাল 7টা। সিলেকশন, প্রজেকশন, সেটের 3টে আছে, সেট ইউনিয়ন, সেট ডিফারেন্স, সেট ইন্টারসেকশন, 3টা, 3 3 6টা। এই 5টা, কার্টেসিয়ান প্রোডাক্ট 6 নম্বর, ন্যাচারাল জয়েন 7 নম্বর, টোটাল বলতে পারি আমরা 7 নম্বর। তো সেটের যে 3টে অপারেশন আছে, সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, 3টাকে একসাথে সেট অপারেশন বলা হয়। তো এদের মধ্যে সিলেকশন আর প্রজেকশন, এই দুটো যে অপারেশন, প্রথম 1 আর 2 নম্বরের যে অপারেশনটা একটি টেবিল বা রিলেশনের উপর কাজ করে, সেই জন্য এই দুটাকে ইউনারি অপারেশন বলা। অর্থাৎ এখানে ইনপুট হিসেবে একটা টেবিল এবং আউটপুট হিসেবেও আমরা একটা টেবিল পাবো। এবং সেট অপারেশন 3 নম্বর অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারাল জয়েন অপারেশনগুলি দুটা রিলেশন বা দুটা টেবিলের উপরে কাজ করে। আউটপুট হিসেবে একটা টেবিল পাবো, কিন্তু ইনপুট হিসেবে দুটো টেবিল ব্যবহার করা হয় এই বাকি 3টের জন্য, সেট অপারেশন, কার্টেসিয়ান অপারেশন, ন্যাচারাল জয়েন অপারেশন। সেই জন্য এগুলোকে বাইনারি অপারেশন বলে। অর্থাৎ একটা টেবিলের উপরে কাজ করলে সেগুলোকে বলবো আমরা ইউনারি অপারেশন, এবং একাধিক টেবিলের উপরে কাজ করলে সেগুলোকে আমরা বলছি বাইনারি অপারেশন। একটা টেবিল হোক আর একাধিক টেবিলের আউটপুট হিসেবে কিন্তু একটাই টেবিল আমরা পাবো। রিলেশনাল অ্যালজেব্রাতে ব্যবহৃত গাণিতিক চিহ্নগুলিকে অপারেটর বলা হয়। আমরা যদি সাধারণ বীজগণিতেও যদি প্লাস চিহ্ন একটা অপারেটর, মাইনাস চিহ্ন, ডিভিশন মানে ভাগ, গুণ, এগুলোকে অপারেটর বলা হয়। এবং রিলেশনগুলিকে বলা হয় বা টেবিলগুলোকে আমরা বলবো অপারেন্ড। অপারেটর হচ্ছে চিহ্নগুলোকে, গাণিতিক যে চিহ্ন থাকবে, সাধারণ বীজগণিতের ক্ষেত্রে গাণিতিক যে চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে অপারেটর বলা হয়। আর অপারেন্ড কোনগুলো? সাধারণ বীজগণিতে এক্স প্লাস ওয়াই যদি ধরি, এক্স এবং ওয়াই এই দুটো অপারেন্ড এবং প্লাসটা হচ্ছে অপারেটর। সেরকম রিলেশনাল বীজগণিতে অপারেটর হলো সিলেকশন, প্রজেকশন, এরকম বিভিন্ন চিহ্ন আছে। সিলেকশনের জন্য সিগমা, প্রজেকশনের জন্য পাই, সেট ইউনিয়নের জন্য ক্যাপিটাল ইউ, কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য ক্রস, এইরকম বিভিন্ন চিহ্নগুলো আছে, সেগুলোকে অপারেটর বলা হয়। এবং ইনপুট হিসেবে যে টেবিলগুলোকে আমরা নেব সেগুলোকে বলছি আমরা অপারেন্ড। তো এই রিলেশনাল অ্যালজেব্রার যে অপারেশনগুলো সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। এক একটা অপারেশন ধরে, এক একটা উদাহরণ ধরে কিভাবে ইনপুট হিসেবে নিচ্ছি, তার আউটপুট কী হবে ডিটেলসে জানবো।
রিলেশনাল অ্যালজেব্রার এই অংশটাতে মেন এইচএসএস সিলেবাস অনুযায়ী এখান থেকে 7 নম্বরের কোশ্চেন আছে রিলেশনাল অ্যালজেব্রা থেকে, অথবা রিলেশনাল এসকিউএল থেকে, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এসকিউএল এবং রিলেশনাল অ্যালজেব্রা অথবা দিয়ে 7 নম্বরের থাকে। এখান থেকে তোমরা ভালো করে দেখবে। আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।